জামাত ইসলাম যে আসলে ফ্যাসিস্ট হয়ে উঠছে এবং জামাত ইসলাম যে একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল, আজকে তার প্রমাণ পাওয়া গেল। আমি একটা কথা সবসময় বলি যে যদি রাজনৈতিক দলের তালিকা তৈরি করেন যে কোন দলটি আসলে ফ্যাসিস্ট, তাহলে দেখবেন বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল জামাত ইসলাম ফ্যাসিস্ট রাজনৈতিক দল, এবং আজকে তার প্রমাণ কিন্তু তারা দিয়েছে। এখনো পর্যন্ত তারা মাপ চায়নি, এখনো পর্যন্ত বিচার করে নাই, কাউকে বহিষ্কার করে নাই, কাউকে পুলিশের হাতে তুলে দেয়নি। যে আকাঙ্ক্ষা নিয়ে 24টা করেছি, সেই আকাঙ্ক্ষা যদি আমরা লালন করতে পারতাম, সেই আকাঙ্ক্ষার মিনিমাম যদি আমরা ধারণ করতে পারতাম এবং সেটির যদি কার্যত আমরা দেখতে পারতাম, তাহলে এই একজন সাংবাদিক হোক, দুইজন হোক, তিনজন হোক, তাদের গায়ে টাচ করার কিন্তু সাহস কোথা থেকে, কোন অঙ্গন থেকে আসতো না। আজকে যেভাবে ট্যাগ দিয়ে হামলা করা হচ্ছে, এই হামলাটা শুধু মত প্রকাশের উপরই হামলা নয়, পেশাদারিত্বের উপরে হামলা। ভবিষ্যতে বলা হবে উনি কোন দলের প্লেয়ার। যদি ফুটবল খেলতেও যায় সেখানেও কিন্তু খোঁজা হবে যে দোষর কিনা, কয়টা গোল দিল, বাংলাদেশকে জিতিয়ে আনতে পারলো কিনা, এটা কিন্তু দেখা হবে না। দেখা হবে যে তার বাপ দাদা 14 গোষ্ঠী কোনো সময় কোনো দল করেছে কি। বলে এই যে দল কানা লোক এবং দল কানা যুক্তি দিয়ে যেভাবে মানুষকে হামলা করা হচ্ছে, এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। সাংবাদিক, লয়ার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এরা প্রফেশনাল। পৃথিবীর বহু দেশে প্রফেশনালদের সংগঠন থাকে, অরাজনৈতিক সংগঠন। বিস্ময়করভাবে এশিয়ান কান্ট্রিতে বাংলাদেশ মনে হয় নাম্বার 1 হবে যে প্রফেশনাল বডিগুলো সম্পূর্ণ রাজনৈতিক এবং সম্পূর্ণ আনুগত্য নিয়েই করে। আপনি যে সাংবাদিকের কথা বলছেন, এরা তো আয়না বলে, তাই না? সে আয়না, আমরা আয়না আর দেখিনি। অনেক বছরের প্র্যাকটিস, তার মধ্যে ভালো সাংবাদিক ছিল। আমি মুসা সাহেবের কথা বলি, নির্মল সেনের কথা বলি, রফিক আজাদের কথা বলি, ছিল। কিন্তু আমরা এটা হারিয়ে ফেলেছি। তো আমরা দীর্ঘ কয়েকদিন, গত 17 বছরে তো এটা আরও ব্যাপকভাবে নষ্ট হয়ে গিয়েছে। তো সুতরাং আজকে যেটি এই প্রফেশনাল বডিগুলো রাজনীতিকরণের কারণে এবং রাজনীতি নিজের ইচ্ছায় কত বেশি আনুগত্য প্রকাশ করবে সরকারি দলকে, সেটির দিকে যাওয়ার কারণে আমাদের নষ্ট হয়ে গিয়েছে। নাহলে একজন সাংবাদিককে টাচ করা, এটা কিন্তু উন্নত দেশে এটা কিন্তু ভয়াবহ। বিভাজনের কারণে আমরা এই ঔদ্ধত্য দেখাচ্ছি। আর আমি একজন সাংবাদিক কি জামাত, সাংবাদিক কি বিএনপি, সাংবাদিক কি আওয়ামী লীগ, এই ট্যাগ তো প্রশ্নই আসে না। সাংবাদিক তো সে সবার, সাংবাদিক সত্যের, সাংবাদিক মিথ্যার সাথে আপোষ করবে না। তাই তো সাংবাদিক নিজস্ব কোনো বয়ানে যাবে না, সে যেটি দেখবে, যেটি সে প্রকাশ করবে, সেটি সত্য। এটি তো আমাদের দেশে সচিবালয় থেকে সাংবাদিকতা করে আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে আমাদের মেয়ে সাংবাদিক, এটিও তো আছে। তো সুতরাং আমি যেটি আপনাকে বলছি যে কোনো রাজনৈতিক দল যদি কোনো সাংবাদিককে কোনো ট্যাগ করে, যদি তার উপর আক্রমণ করে তার প্রফেশনাল ডিউটি চলাকালীন সময়ে, এটি অবশ্যই কাম্য নয়। জি, সেই জায়গা থেকে বলছি, ধরেন আওয়ামী লীগের সময় যেটি আপনি বলছিলেন যে বিভিন্ন ট্যাগ দিয়ে রাজনৈতিক একটা দমন পীড়নের কালচার ছিল, সেই জায়গা থেকে যেহেতু 24-এ একটা বিশাল পরিবর্তন এসছে, তারপরে আসলে এই ধরনের ট্যাগ দিয়ে অ্যাটাক করা যায় কিনা? আসলে সবচেয়ে বড় কথা হলো আমরা 24 থেকে তেমন কিছুই শিখিনি, আমার উপলব্ধি। কারণ 24-এ আমি সম্পৃক্ত ছিলাম নানাবিধ কারণে, আপনারা হয়তো জানেন। যখন অকাতরে গুলি করে আমার 1400 লোককে হত্যা করে, যখন 30,000 পঙ্গু করে, যখন ডিটেইন করে আমার সমন্বয়কদেরকে, বীরদেরকে, তখন সুপ্রিম কোর্টে যে 6 জন লয়ার আমরা এটার বিরুদ্ধে আমরা রিট করেছি, সেটার আমি একজন আইনজীবী। তো আমার ফ্রাস্ট্রেশনের জায়গায়, আপনি যে প্রশ্ন করেছেন, আমার ফ্রাস্ট্রেশনের জায়গা অনেক। আমার কি এই 24-এর থেকে আমরা কি কোনো কিছু নিয়েছি? বরঞ্চ অ্যাবসলিউট মেজরিটি নিয়ে ক্ষমতায় এসে প্রথমেই 24-এর যেই আমরা সনদের কথা বলি, তারপরে আমরা জুডিশিয়াল সেপারেশনের কথা বলি, তারপরে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ কীভাবে হবে তার কথা যখন বলি, এগুলো সব যখন অধ্যাদেশ আকারে আসলো, সব বাতিল করা হলো। অর্থাৎ ফ্রাস্ট্রেশনের জায়গা অনেক ভয়াবহ। অর্থাৎ যে সাংবাদিকতাটা এই 24-এ তো অনেক ভালো ভালো সাংবাদিকরা অনেক ভালো ভালো সংবাদ প্রকাশ করেছে এবং 24-এর পক্ষে ছিল, তারাও তো আজকে হারিয়ে গেছে। তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। আজকে সাংবাদিক যে অ্যাসোসিয়েশনগুলো আছে, আমি কোনোটাকে দেখিনি যে 24-এ এই ভূমিকার জন্য ওকে পুরস্কৃত করা হলো, 24-এর ভূমিকার জন্য তাকে এই সনদ দেওয়া হলো, 24-এর এই ভূমিকার জন্য তাকে সিও বানানো হলো। অর্থাৎ আমি বলছি, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে 24টা করেছি, সেই আকাঙ্ক্ষা যদি আমরা লালন করতে পারতাম, সেই আকাঙ্ক্ষার মিনিমাম যদি আমরা ধারণ করতে পারতাম এবং সেটির যদি কার্যত আমরা দেখতে পারতাম, তাহলে এই একজন সাংবাদিক হোক, দুইজন হোক, তিনজন হোক,
তাদের গায়ে টাচ করার কিন্তু সাহস কোথা থেকে কোন অঙ্গন থেকে আসতো না। জি। আমি মনে করি না কোনো রাজনৈতিক দল, এখনো মনে করি না রাজনৈতিক দল দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে কারোর উপর আঘাত করবে। আর যারা আঘাত করেছে এদেরকে ধরা তো ইজি, জি, অনেক অনেক তো ধন্যবাদ। সুতরাং আমি মনে করি আইন শৃঙ্খলা যারা বাহিনী আছেন তারা এটা সত্য অনুসন্ধান করবেন এবং সেই সত্য অনুসন্ধান করে, অর্থাৎ আপনি শাস্তির আওতায় যদি কোথাও না আনেন, দায়ের ভিতর যদি না আনেন, দায়হীন যদি রাখেন, তাহলে কখনো আপনার এই পরিসমাপ্তি ঘটবে না। অর্থাৎ আপনি শুভ সুন্দর ভালোর জন্য আপনি যেই 24-এর কথা বলছেন সেটি অধরা থেকে অনেক যাবে। অনেক 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 ধন্যবাদ অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। আপনার কাছে আসি, ট্যাগ করে যে এই রাজনীতিটা হচ্ছে সেটাকে আসলে কিভাবে দেখেন? এটা মত প্রকাশের স্বাধীনতায় তো আঘাত বটেই, আপনার একটু মন্তব্য শুনি। দেখুন, আমি গোটা ব্যাপারটাকে দেখতে চাই একটা আইনহীনতার পরিস্থিতি হিসেবে। জি, কথা ছিল দেশে আইনের শাসন তার যাত্রা শুরু করবে, কিন্তু যাত্রা শুরুর প্রাককালেই আমরা মব নামক দানবের কাছে বন্দী হয়ে গিয়েছি এবং মবের যে সংস্কৃতির বিরুদ্ধে আওয়াজ উঠেছিল সেই আওয়াজটি কিন্তু ধীরে ধীরে ম্রিয়মান হয়ে গিয়েছে এবং এই মবের নতুন রাজত্ব আমরা দেখতে পাচ্ছি। এবং সেই মবটা কিভাবে হয়? সেই ম্যাপটা হয় ট্যাগ দিয়ে। সেই মবটা কিভাবে হয়? বিরোধী আখ্যা দিয়ে, মানে অর্থাৎ গণতন্ত্রের যে ভাষা, বিরোধী মতকে সহ্য করা, সমালোচনাকে সহ্য করা, এটাকে যখন লঙ্ঘন করা হয় তখনই কিন্তু মবের লেজিটিমেসি, মবের পক্ষে সম্মতি উৎপাদন করা হয়। আজকে যেভাবে ট্যাগ দিয়ে হামলা করা হচ্ছে, এই হামলাটা শুধু মত প্রকাশের উপরই হামলা নয়, পেশাদারিত্বের উপরে হামলা। ভবিষ্যতে বলা হবে উনি কোন দলের প্লেয়ার। জি, যদি ফুটবল খেলতেও যায় সেখানেও কিন্তু খোঁজা হবে যে দোষর কিনা, কয়টা গোল দিল, বাংলাদেশকে জিতিয়ে আনতে পারলো কিনা, সেটা কিন্তু দেখা হবে না। দেখা হবে যে তার বাপ দাদা 14 গোষ্ঠী কোনো সময় কোনো দল করেছে কিনা। বলে এই যে দল কানা লোক এবং দল কানা যুক্তি দিয়ে যেভাবে মানুষকে হামলা করা হচ্ছে, এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। যার ফলে আজকে শুধু সাংবাদিক না, আগামীকাল দেখবেন যে একজন আর্টিস্টের উপরে হামলা হবে, অন্য কোনো পেশাজীবীর উপর আপনি দেখেন যারা শিল্পী সমাজ, জি, তাদের উপরে হামলা, অভিনেতার উপরে হামলা হবে, খেলোয়াড়ের উপরে হামলা হবে। না সেগুলো তো হয়েছে, আমরা ইউনুস আমিলেও কিন্তু দেখেছি যে বিভিন্ন ইন্টারিমের কালচারাল কথা তো অনেক প্রোগ্রামগুলো। লম্বা আমলনামা। ইন্টারিমের পিরিয়ডে যা হয়েছে, অর্থাৎ ইন্টারিমের পিরিয়ডে মবের নামে যে জঙ্গলি শাসন কায়েম করা হয়েছে, সেই ইতিহাস, সেই আমলনামা, সেই মহাকাব্য অনেক লম্বা। হয়তো কোনো একদিন হয়তো এর তদন্ত হবে এবং বিচার হবে। কিন্তু আমরা একটা নির্বাচনের মধ্য দিয়ে যখন বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করলাম, যখন দেশে একটি নির্বাচিত পার্লামেন্ট আছে, যখন সেখানে একজন ফোকাল স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তখন আমরা আশা করেছিলাম যে পেশাজীবীরা, সাধারণ মানুষরা, নাগরিকরা অন্তত রাস্তাঘাটে তার নিরাপত্তার জায়গাটা ফেরত পাবে। তো সেই আলামতটা আমরা দেখতে পাচ্ছি না। এবং দেখা যাচ্ছে যে ট্যাগ দিয়ে হামলা করা এখন সবচেয়ে সহজ মাধ্যম। পছন্দ হলো না, ট্যাগ দিয়ে হামলা করে দেওয়া, জি। এবং ট্যাগটা সত্যি কিনা এটা প্রমাণ হবে অনেক পরে। এই যে মাস্তানতন্ত্র, এই যে মততন্ত্র, এটা কখনো গণতন্ত্রের জন্য, মত প্রকাশের জন্য সহায়ক হতে পারে না। জি। এবং এর বিরুদ্ধে যদি রাষ্ট্র ইমিডিয়েট পদক্ষেপ না নেয়, এর জন্য চরম মূল্য একদিন আমাদেরকে দিতে হবে। জি, অনেক অনেক ধন্যবাদ। রাশেদ খান, আপনার কাছে যাই। আমরা দেখছিলাম যে গতকালকে মবক্রেসি শব্দ নিয়ে জামায়াতের একটা আপত্তি আছে এবং সংসদে এটা নিয়ে কথা হচ্ছিল। তখন জামায়াত নেতা শফিকুর রহমান তিনি বললেন যে মবক্রেসি শব্দটা আসলে কোনো ভালো মিনিং ক্যারি করে না এবং এটা একটা অবজেকশনেবল বা আপত্তিকর শব্দ। প্রশ্নটা হচ্ছে আপনার কাছে যে মবক্রেসি শব্দ নিয়ে জামায়াতের আপত্তি আমরা দেখছি, কিন্তু তাদের মিছিলে যখন মব হচ্ছে, সেই মবক্রেসি আচরণ নিয়ে তাদের আসলে কি কোনো আপত্তি আছে কিনা, আপনার চোখে কি পড়ে, একটু শুনি। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, জামাত ইসলাম তো একটা মববাজ দল এবং ইন্টারিমের সময় যতগুলো মব হয়েছে, যারা করেছে সেই সংগঠনগুলো, ব্যক্তিরা কোনো না কোনো ফরম্যাটে জামাত এবং শিবিরের সাথে সম্পৃক্ত হয়। ওই সংগঠনকে জামাত শিবির আর্থিকভাবে পৃষ্ঠপোষকতা করে, অথবা সাধারণ শিক্ষার্থীর নাম ভাঙিয়ে শিবির এ ধরনের কর্মযজ্ঞে লিপ্ত হয়। আজকে যে ধরনের ঘটনা ঘটেছে, এটা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক। আমাকে কয়েকজন সাংবাদিক সাথে সাথে ভিডিও এবং ছবি পাঠিয়েছে। আমি দেখার সাথে সাথে অবাক হয়ে গেলাম যে জামাত শিবির, আমরা দেখেছি যে আওয়ামী লীগ সময়ে শিবির তকমা দিয়ে মানুষকে নির্যাতন করা হয়েছে। ঠিক একই পথে, একই ধাঁচে, একই স্টাইলে এখন জামাত এবং শিবির সাংবাদিকদেরকে লীগ
তকমা দিয়ে পিটাচ্ছে, গণপিটনি। ওই সাংবাদিক তো ওইখানে মারা যেতে পারতো, জি, পারতো না? এখন এই যে মবক্রেসি, এই শব্দটা জামাত ইসলাম শুনতে চায় না, কারণ মব নামটা আসলেই জামাতের নাম চলে আসে, শিবিরের নামটা চলে আসে। এখন এই রোগের ওষুধটা কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতাম যে কয়েকজন প্রায় মব সৃষ্টি করত, এর উপর ওর উপর, এই দাবি সেই দাবি, নানান কথাবার্তা। এরপরে যে সময় আরও একটি মানে শিক্ষার্থীরা বা রাজনীতি করে, তারা যে সময় এই মবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললো, এরপর ঠান্ডা হয়ে গেছে। অর্থাৎ যারা আসলে মব করছে, এদের বিরুদ্ধে যদি আপনি সঠিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেন, তাহলে এটা থামবে, অন্যথায় থামবে না। আমি মনে করি জামাত ইসলাম যে আসলে ফ্যাসিস্ট হয়ে উঠছে, এবং জামাত ইসলাম যে একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল, আজকে তার প্রমাণ পাওয়া গেল। আমি একটা কথা সবসময় বলি যে যদি রাজনৈতিক দলের তালিকা তৈরি করেন যে কোন দলটি আসলে ফ্যাসিস্ট, তাহলে দেখবেন বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল জামাত ইসলাম ফ্যাসিস্ট রাজনৈতিক দল, এবং আজকে তার প্রমাণ কিন্তু তারা দিয়েছে। এখনো পর্যন্ত তারা মাপ চায়নি, এখনো পর্যন্ত বিচার করে নাই, কাউকে বহিষ্কার করে নাই, কাউকে পুলিশের হাতে তুলে দেয়নি। অথচ বিএনপির ক্ষেত্রে বলা হয় যে আপনাদের যারা অপরাধ করছে এদেরকে পুলিশের হাতে আপনারা কেন তুলে দেন না? আমি মনে করি এই ঘটনায় জামাতের আমির শফিকুল ইসলামকে ১ নম্বর আসামি করে সাংবাদিকদের উচিত হয়ে মামলা করা, কারণ এই যে মবক্রেসি, এটার জনক হলো জামাতের আমির শফিকুল ইসলাম। কিন্তু তার আজকেই ইন্ধন ছাড়া এই জামাতের ধরনের আমির- ঘটনা ঘটতে পারে না। কিন্তু আজকেই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বললেন যে বিএনপি একদলীয় ফ্যাসিবাদের পথে হাঁটছে, কিন্তু আপনার ভয়েসে আমরা যেটি শুনতে পাচ্ছি যে জামায়াতের মধ্যে ফ্যাসিস্ট দলের আচরণ দেখা যাচ্ছে। দেখেন, কোনটা আসলে মানুষ আমি বলি আপনাকে, বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি করার কোনো প্রয়োজন নাই, কারণ জামাত ইসলাম এখন আওয়ামী লীগ হয়ে উঠেছে। আজকের ঘটনা এটা প্রমাণ। আপনি দেখেন, জামাত প্রধান বিরোধী দল হওয়ার পর থেকে জামাতের শিবিরের নেতাকর্মীদের পরকিয়া, চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় হামলা করা, এবং মানে চালের কার্ড নিজের নামে, নিজের আত্মীয় স্বজন নামে, জামাতের এমপির নামে দেওয়া, অর্থাৎ আওয়ামী লীগের এবং ছাত্রলীগের ক্যাডাররা, সন্ত্রাসীরা যে রাজনীতি করত, একই ধরনের পথে এখন জামাত ইসলাম এবং শিবির যাচ্ছে। তাহলে কি বলবেন? আজকে দেখলাম যে অনেকে আওয়ামী লীগ খুঁজতেছে যে কোথায় আওয়ামী লীগ মিছিল করে। আরে আওয়ামী লীগ তো এখন জামাতের মধ্যে, শিবিরের মধ্যে। এই যে আজকে দেখলাম, আমি আসলে ওই সময় পল্টনে ছিলাম, একটা রেস্টুরেন্টে আমি বসে একটু নাস্তা করছিলাম অনেক বড় ভাইয়ের সাথে। তো সেখানে জামাতের আমির বক্তব্য দিচ্ছে, আমি একটু দেখার চেষ্টা করলাম যে কত মানুষ হয়েছে। প্রতিদিন না গণ অভ্যুত্থানের হুমকি দেয়, সব মিলিয়ে 11 দলের 5,000-এর বেশি মানুষ হবে না। যদি আপনারা চান আমি ভিডিও দেখাইতে পারি, আমার কাছে আছে। যারা প্রতিদিন গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছে, আজকে কিন্তু সবাই গণ অভ্যুত্থানের হুমকি দিয়েছে, এবং কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয়নি, প্রত্যেকে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। তার মানে কি? দেখেন, আওয়ামী লীগের ফেসবুক পেজটা আপনি দেখবেন, আর জামাতের ফেসবুক পেজটা দেখবেন, শিবির তাদের ফেসবুক পেজ দেখবেন, একই সাথে ছাত্রলীগের ফেসবুক পেজ দেখবেন, উভয় কিন্তু বিএনপির বিরুদ্ধে বলছে একই ভাষায়। এই জন্য বলছি যে সব আওয়ামী লীগ এখন জামাত হয়ে গেছে, সব জামাত এখন আওয়ামী লীগ হয়ে গেছে। এখন আর আওয়ামী লীগের রাজনীতি করার কোনো প্রয়োজন নাই। এখন আওয়ামী লীগের পুরো চরিত্র ধারণ করেছে জামাত ইসলাম। দেখেন, জামাত ইসলাম তো সবসময় অভিযোগ করে যে আপনার বিএনপি নাকি আসলে পুনর্বাসন করছে। একটু যদি আপনাকে বলি, এর আগে যে ঘটনা ঘটেছিল যে ফরিদপুর 1 আসনের এমপি কয়েকদিন আগে সে বলেছে যে আওয়ামী লীগের লোকজন যদি আমাদেরকে ভোট না দিত, আমরা কি এতগুলো আসন পেতাম? গণ অভ্যুত্থানের ঠিক পরপর জামাতের আমির কি বলেছিল? জামাতের আমির বলেছিল সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, কারণ আওয়ামী লীগের ভোটটা তাদের লাগবে। তাহের সাহেব জামাতের একজন প্রভাবশালী নেতা, তিনি বললেন যে মুজিব ভাইয়ের যত সৈনিক আছেন সব এখন জামাতের সৈনিক হয়ে যান, মানে সব আওয়ামী লীগ এখন জামাত হয়ে যান। এরপরে দেখেন যে আওয়ামী লীগের যারা আছেন, যদি জামাতে আপনারা যোগদান করেন, আপনাদের সবার দায়িত্ব আমার, এই কথা বলেছিল জামাত নেতা লতিফুর রহমান। এই কথাগুলো তো আমরা সবাই শুনেছি, ভাই আপনারা শোনেন নাই? এই কথাগুলো তারা বলেছিল। নাহিদ ইসলামের বক্তব্য শোনেন, নাহিদ ইসলাম বলেছিল যারা ছাত্রলীগের আছেন, যারা অপরাধ করেননি, তারা এখন চাইলে আমাদের দলে যুক্ত হইতে পারেন। তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন কারা করতেছে? নাহিদ ইসলাম করতেছে, শফিকুর রহমান করতেছে, জামাতের নেতারা করতেছে, তাহের ভাইরা করতেছে, আর দোষ হচ্ছে বিএনপির। আজকে সারা বাংলাদেশে যদি আপনি দেখেন, সবার আগে ছাত্র দল নেমেছে, বিএনপি নেমেছে। এখন বিএনপি, ছাত্র দল, যুব দল যে সময় নামলো, জামাত ইসলাম, এনসিপি দেখলো আমাদের তো রাজনীতি নাই, আমাদেরকে তো বলা হবে ফ্যাসিবাদের দোসর, তখন তারা নেমেছে, তখন তারা ওই যে 32-এর সামনে গিয়েছে। আচ্ছা, 32-এর সামনে তো কোনো ছাত্রলীগ আওয়ামী লীগ ধরতে পারলেন না। এখন সাংবাদিককে দেখে আপনার মনে হলো এটা ছাত্রলীগ, এটা যুবলীগ, মানে সাংবাদিকদের উপর এত রাগ কেন আপনার?
আজকে আমি কতিপয় সাংবাদিককে ধন্যবাদ জানাতে চাই। কয়েকজন সাংবাদিক বলেছে যতক্ষণ না পর্যন্ত জামাতের আমির ক্ষমা চাবে, 24 ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে জামাতের সমস্ত সংবাদ আমরা প্রত্যাহার করব, আমরা কোনো তাদের নিউজ প্রকাশ করব না। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই জামাত শিবির যে ফ্যাসিস্ট হয়ে উঠছে, আজকে সংসদে যে বক্তব্য দিয়েছে, নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে জামাতের এমপি শফিকুর রহমান তিনি কি বলেছেন? তিনি বলেছেন জাতীয় সংসদে যে মির্জা আব্বাস সাহেব তার ব্যাপারে যে গুজবের ডালপালা শহীদ উসমান হাদি প্রসঙ্গে, সেই গুজবে আগুনে ঘি ঢেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে আমি যদি নাম বলে দিই তাহলে বাংলাদেশে একটা বিশাল উতাল পাতাল সৃষ্টি হবে, এই কথা বলেছেন। এর মধ্য দিয়ে তিনি এক ধরনের শয়তানি করেছেন শফিকুল ইসলাম মাসুদ সাহেব, যে মির্জা আব্বাস সাহেব উসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত। অথচ আমরা শুনেছি উসমান হাদির আপন বড় ভাই অমর হাদি তিনি বলেছেন, ফেসবুকে পোস্ট করেছেন যে আমার ভাইয়ের হত্যার পিছনে জামাতের একজন পিএস জড়িত। এমনকি এখনো পর্যন্ত আমরা জানলাম না যে এই খুনি ফয়সালের সাথে উসমান হাদির আসলে পরিচয়টা কে করিয়ে দিল। আমরা যতটুকু শুনেছি যে জামাতের সেক্রেটারি জেনারেলের ছোট সেলের মাধ্যমে মূলত এই উসমান হাদির সাথে পরিচয় হয়েছিল। আচ্ছা, একজন পরিচয় করিয়ে দিতেই পারে, কিন্তু এর জন্য আমি তাকে দায়ী করছি না। কিন্তু কথা হলো যে সময় দায়টা আসতেছে জামাতের উপরে, জামাত সেই দায়টা বিএনপির উপর দিয়ে দিচ্ছে। এই জন্য যে সময় নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ঝিনাইদহের ডিম নিক্ষেপ হয়েছিল, আমি বলেছিলাম মূলত যেমনি ভাবে শহীদ উসমান হাদিকে হত্যা করে জামাত ইসলাম বিএনপির উপর দায় চাপিয়ে রাজনীতি করতে চেয়েছিল, কিন্তু তাদের সেই উদ্দেশ্য হাসিল হয়নি। ঠিক একইভাবে ঝিনাইদহে এই ধরনের ঘটনা ঘটিয়ে আমরা দেখেছিলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে শিবিরের ক্যাডার, তাদের হাতে অস্ত্র, অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারিকে হত্যা করে রাজনৈতিক ফায়দা নিয়ে একটা আন্দোলন বিএনপির বিরুদ্ধে গড়ে তুলতে চেয়েছিল। এই যে প্রতিদিন গণ অভ্যুত্থান হুমকি দিচ্ছে, 3 দিনে পতন ঘটিয়ে দিবে, 16 দিনে পতন ঘটিয়ে দিবে, অথচ বছরের পর বছর ওই মগবাজার জামাতের কার্যালয়ে একটা সামান্য তালা ঝুলছিল। একজন বিপ্লবীকে দেখি নাই, একজন শিবিরের নেতাকে দেখি নাই, একজন বর্তমান জামাতের এমপিকে দেখি নাই যে তালা খোলার জন্য গিয়েছে। এখন এই মুক্ত দুনিয়ায় বিশাল বিপ্লবী। জি, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, এটা এমন একটা সময় পড়লো যখন দলটা একটা আসলে মানে বিশাল গভীর সংকটের মধ্য দিয়ে আছে। তো সেই জায়গা থেকে এখন দেখা যায় যে আওয়ামী লীগ পুনর্বাসন নিয়ে একটা পাল্টাপাল্টি অভিযোগ আসলে শোনা যায়। যেমন কিছুক্ষণ আগে আমাদের আলোচকও বলছিলেন যে এখন জামায়াত এবং আওয়ামী লীগ আসলে ইকুইভ্যালেন্ট হয়ে গেছে। সেই জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন হচ্ছে, ধরেন দুই পক্ষ যে পাল্টাপাল্টি অভিযোগটা আসলে করছে, যে কেউই পুনর্বাসন করতে পারে, আপনার কি মনে হচ্ছে যে কারা আদতে পুনর্বাসন করতে পারে আওয়ামী লীগকে, লাভটা কাদের? ধন্যবাদ আপনাকে। আমার খারাপ লাগে, কষ্ট লাগে যে একটা প্রাচীন দল তো, অস্বীকার করার কোনো সুযোগ নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব, অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেই দলটি ইনভাইট করেছে তার এই পরিস্থিতিকে নিজে, বাই ইউর ওন হ্যান্ড দে আর্ন ইট। 17 বছর, এর আগেরগুলো আমি বাদ দিলাম, লাস্ট 7-8 বছর মানুষকে চোখের পলকে গুম করে ফেলতো। গুম করে তারা আবার উৎফুল্ল হতো এবং বয়ান দিত যে দেনা পানার ভয়ে সে আত্মগোপনে আছে। কি ভয়াবহ তামাশা! এক্স্যাক্টলি। এই যে 1.5 মাসের ব্যবধানে, ওহ মাই গড, আমরা তো তখন ফাইট করি, অসম যুদ্ধ। কিভাবে ফায়ার করেছে আমার কেনা অস্ত্র দিয়ে, আমার কেনা খাকি পোশাক দাঁড়িয়ে, আমার টাকায় বেতনে, আমার টাকায় গাড়ি চড়ে আমার বিরুদ্ধে বন্দুক তাক করেছে এবং আজ পর্যন্ত একটু ক্ষমাও চাইল না। আজকের এই পরিস্থিতি আমার মায়া হয়, আবার সাথে সাথে ঘৃণাও হয়। আজ অবধি একটা আওয়ামী লীগেরকে আমি শুনিনি যে, একটা আওয়ামী লীগের বলতে যারা পদপদবীরা, যে আমাদের ভুল হয়েছে, কিন্তু সাধারণ আওয়ামী লীগ যারা তাদের আমলে নিষ্পেষিত হয়েছে তাদের দ্বারা, তারা মোটামুটি বলতেছে। আপনি যে প্রশ্নটা করেছেন যে 77 বছরে এসে আজকে তারা যে অবস্থায় পতিত হয়েছে, এখন সবাই তাকে নিয়ে টানাটানি, ভোটের সময় কিন্তু সবাই টানাটানি করেছে, সবাই সেই ভোট ব্যাংকের কাছে গেছে। প্রত্যেকটা দল কিন্তু তাদের ভোটের জন্য কথা বলেছে। তো আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে, প্রপার বিরোধী দল না থাকলে একটা দেশে ফ্যাসিজম খুব দ্রুতই চলে আসে। আজকে আপনি যে সাংবাদিক নিয়ে কথা বলছেন, একটু বলে নেই। আচ্ছা, এই সাংবাদিকের উপর অত্যাচার হয়েছে, রাইটলি রংলি, এটা বিচার করবে কে? দায়িত্ব কার? সরকারের তো। সরকার যদি জামাত বিরোধী দল মনে করে তাকে গ্রেপ্তার না করে, তাহলে দায় কার? সরকারের। সরকার যদি এই সাংবাদিককে প্রোটেকশন না দিতে পারে, দায় কার? সরকারের। প্রপার ট্রায়ালে যদি পুলিশ যদি ইনভেস্টিগেশন না করে অপরাধীকে ট্রায়ালে না নেয়, দায় কার? সরকারের। তাহলে কি আমার কথা হলো, একটা সরকারের সক্ষমতা কি? সক্ষমতা হলো আইনের কাছে সবাই সমান এবং যত বড় অপরাধী হোক তাকে ঢোকানো, বিচার করা। অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। আপনার কাছে আসি, আমরা দেখছিলাম যখন আওয়ামী লীগ ছিল তখন তারা বলতো যে স্বাধীনতা বিরোধী শক্তি থাকবে না। এখন আমরা শুনি ফ্যাসিবাদ যারা করেছিল, ফ্যাসিস্ট যারা, তারা থাকবে না।
কিন্তু আমরা তখন দেখেছি যে জামায়াত তো কোনো না কোনোভাবে সেই রাজনীতিটা করতে পেরেছে। এখনকার যে সিচুয়েশন, আওয়ামী লীগও কি আসলে আবার রাজনীতিতে ব্যাক করবে কিনা, আপনার কাছে কি মনে হয়? ইতিহাস কি বলে? দেখেন, কোনো আদর্শকে কিন্তু হত্যা করা যায় না, কিন্তু অপশাসনকে হত্যা করা যায়, অপশাসনকে ঝেঁটিয়ে বিদায় করা যায়। বাংলার মানুষ একটি অপশাসনকে, একটা দুঃশাসনকে বিদায় করেছে। আমাদের মুক্তিযুদ্ধ, ব্যক্তি বঙ্গবন্ধুর নেতৃত্ব, অবদান এবং দল হিসাবে এই দেশের স্বাধীনতা আওয়ামী লীগের যে কন্ট্রিবিউশন, এটা তো ইতিহাস। একই সাথে এটাও ইতিহাস যে এই মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে দিনের পর দিন কিভাবে অপশাসন এই দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে যদি কোনো দল তওবা করে ফেরত আসে, তাকে ফিরে আসতে হবে জনগণের মন জয় করে, ক্ষমা প্রার্থনা করে এবং অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে। এবং আজকে আমরা তো অনেক কিছু উত্থান দেখতে পাচ্ছি। একসময় যখন ঢালাও বলা হতো, এখনো কিন্তু ঢালাও বলা হচ্ছে। আপনি বাংলাদেশের একটি বড় দল আওয়ামী লীগ, এত তার সাপোর্টার্স, সমস্ত সাপোর্টারের বেসকে নষ্ট করে দিল তার লিডারশিপ, একটা ব্যর্থ নেতৃত্ব। এবং তাদেরকে তখন জনগণ বিভিন্ন নামে, বিভিন্ন ব্যঙ্গাত্মক নামে অভিহিত করেছে, তারপরেও তাদের লজ্জা হয় নাই, তারা ক্ষমতায় বসেছিল। ফলে হাজার হাজার কর্মীর আত্মত্যাগ এবং দলের দীর্ঘদিনের যে ইতিহাসকে তারা পলিটিক্যালি কিল করেছে এবং এই কিলিং এর কাফারা এখন তারা দিচ্ছে। অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। রাশেদ খান, আপনার কাছে আসি। আপনি কিছুক্ষণ আগে যেমন বলছিলেন যে জামায়াত এবং আওয়ামী লীগ আসলে এখন এক হয়ে গেছে। আমরা দেখছিলাম যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলছেন যে সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এবং জামায়াত এখন একটি বিপ্লবের স্বপ্ন দেখছেন। কিভাবে দেখেন? এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি জামাত নেতৃত্বাধীন জোটে যুক্ত হওয়ার আগে যে কথা বলেছিলেন, দেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। নাহিদ ইসলামের বক্তব্যের সাথে আমি একমত। এদেশের মানুষ জামাতের নেতৃত্ব মেনে রাজপথে নামবে না। আজকে পানির ট্যাঙ্কির সামনে, পুরানো পল্টন পানির ট্যাঙ্কির সামনে তারা সমাবেশ করেছে। আমি তো বলছিলাম 5,000, ভাইদেরকে ভিডিও দেখালাম, তারা বললেন যে এখানে 3,000ও হবে না। দেখেন, আজকে মানুষ জামাতের আহ্বানে রাজপথে নামছে না। ঠিক একই সমাবেশ যদি বিএনপি করত, পল্টন এরিয়ার অলি গলি আপনি মানুষ রাখার ঠাঁই পেতেন না। তো সেটাই বলবো যে তারা যত চিল্লাপাল্লা করুক না কেন, এই চিল্লাপাল্লা দিয়ে কোনো কাজ হবে না। জামাতের নেতৃত্ব মেনে দেশের মানুষ রাজপথে নামবে না। তবে এনসিপির একটি সম্ভাবনা ছিল, আমাদের ব্যারিস্টার ওমর ফারুক ভাইরা এই সম্ভাবনা দেখেই কিন্তু এনসিপিতে যুক্ত হয়েছিলেন। যেমন ডাক্তার জারারা, তারা বিদেশ থেকে বাংলাদেশে চলে এসেছিলেন শুধুমাত্র একটি নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে এদেশের জনগণের কল্যাণে কাজ করার জন্য। তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন যে সময় এনসিপি জামাতের জোটে যুক্ত হয়েছে। বর্তমানে এনসিপিকে আর এনসিপি বলা যায় না, এটা এখন আসলে জামাতের একটি শাখায় পরিণত হয়েছে। মানে এনসিপি এখন জামাতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে। আব্দুল্লাহিল বাকি, তিনি এনসিপি ঘনিষ্ঠ একজন অ্যাক্টিভিস্ট, তিনি ফেসবুকে পোস্ট করেছেন যে এনসিপির 6 জন শীর্ষ নেতা কোনো না কোনো ফরম্যাটে শিবিরের সাথে সম্পৃক্ত ছিল। দেখেন, যারা অতীতে শিবিরের সাথে বিভিন্ন ফরমেশনে ছিল তাদেরকে শুধুমাত্র তারা এনসিপি যদিও বলে যে তারা এটি আদর্শগত জোট করেনি। আপনার না, এইগুলো ফালতু কথাবার্তা। শোনেন, আমি যে কথা বলছি শোনেন, যারা অতীতে শিবিরের সাথে কোনো না কোনো ফরমেশনে ছিল তাদেরকে শুধুমাত্র টাকা দিয়ে আর জনবল দিয়ে পাশ করিয়েছে। আর যারা আসলে কিছুটা নিরপেক্ষ বা জামাত বিরোধী ছিল তাদেরকে আসন ছাড়লেও তাদের পিছনে পর্যাপ্ত জনবল দেয়নি, তাদের পিছনে কাজ করে নাই, অর্থ খরচ করে নাই। এই জন্য আমার কাছে মনে হয় যে এনসিপি পুরো জাতির সাথে একটা প্রতারণা করেছে। যে কথা হাসনাত কাইম সাহেব রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি বলেছিলেন, দেখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনকে বিএনপি জোট থেকে বা যুগপৎ আন্দোলন থেকে বের করে আনলো যে আমরা আর যার সাথে যাই না কেন, জামাতের সাথে যাব না। সেই জামাতের সাথে এই তরুণরা গেল, এখনো সময় আছে। এখন যদি এনসিপি সঠিক ড্রাইভটা দেয়, স্বতন্ত্র রাজনীতি করে, এই বাংলাদেশে এনসিপির উত্থান হলে জামাতের পতন হবে। আমি একটা কথা বলেছিলাম যে খুব শীঘ্রই এই নিকৃষ্ট ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দল জামাতের পতন হবে। অনেকে বিশ্বাস করছিলেন, আজকে সাংবাদিকদের উপর যেভাবে পিটিয়েছে, সংসদে তাদের মূর্খতা দেখেন। শেষ করি, একজন এমপি বলছে যে আমার বাবা মুক্তিযোদ্ধা, খোঁজ নিয়ে দেখা গেল যে তিনি আসলে
তার বাবার জীবিত মৃত্যুর আছে। 10 বছর পরে জন্মগ্রহণ এবং করেছে। তার বাবা জীবিত আছে। জি, স্বাধীনতা বিরোধীদের রাজনীতি নিষিদ্ধ করতে সংসদের দাবি বিএনপির এক সংসদ সদস্যের। ঝালকাঠি 1 আসনের তিনি রফিকুল ইসলাম জামাল, তিনি বলছেন যে 71 সালে যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তাদের আসলে এই দেশে রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়, তাদেরকে আসলে নিষিদ্ধ করার তিনি একটা কথা বলেছেন। আমার কথা হচ্ছে আওয়ামী লীগও নিষিদ্ধ থাকবে, জামায়াত ইসলামী এখন নিষিদ্ধ, তাহলে সবাই যদি নিষিদ্ধ হয়ে যায় বাংলাদেশের রাজনীতিটা আসলে কারা করবে? দেখেন, আমাদের সবথেকে বড় ভুল হলো যারা স্বাধীন বাংলাদেশ চায়নি স্বাধীন বাংলাদেশে তাদের সংগঠন করার সুযোগ দেওয়া। এই ভুলটার খেসারত আমাদের এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন আমাদেরকে দিতে হবে। দেখেন না, এখন দিতে হচ্ছে। এখন পুরোপুরি আওয়ামী লীগের চরিত্র ধারণ করেছে এই এনসিপি এবং জামাত। নাহিদ ইসলামের বক্তব্য শুনে আমি অবাক হয়েছি। তিনি বলছেন যেমনিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করতে হবে একইভাবে বিএনপির বিরুদ্ধে লড়াই করতে হবে। জামাতের আমির একই কথা বলছে, আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করতে হবে, বিএনপির বিরুদ্ধে লড়াই করতে হবে। কিন্তু আপনি তো আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করছেন না। আপনি তো জাতীয় সংসদে আওয়ামী লীগের বিচার চান না। আওয়ামী লীগের নেতাদের বাড়ি বাড়ি গিয়ে আপনি বলেন যে আমাদেরকে ভোট দাও, আমরা তোমাদেরকে নিরাপত্তা দেব। যে সময় পুলিশ আওয়ামী লীগের নেতাদেরকে ধরতে যায় সে সময় জামাতের আমির কি করে, জামাতের অন্যান্য নেতারা কি করে? তারা ফোন দিয়ে বলে যে পুলিশ যাচ্ছে, ভেগে যাও। দেখেন নাই যে এনসিপির একজন নেতা ছাত্রলীগের মিছিলের প্রোটেকশন দিবে, সমকালে নিউজ হয়েছে, প্রত্যেকটা পত্রিকায় নিউজ হয়েছে। তাহলে বাংলাদেশে আমি তো আগেই বলেছি যে কিভাবে আওয়ামী লীগকে প্রোটেকশন দিচ্ছে জামাত ইসলাম। জামাতের আমির এই বাংলাদেশের সবথেকে বড় গাদ্দারি করেছে জুলাইয়ের সাথে। কিভাবে? জুলাইয়ের পরপর সে বলেছে যে আওয়ামী লীগের সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। তাহলে কি বলবেন? আজকে আওয়ামী লীগের পুরো চরিত্র ধারণ করেছে এই জামাত ইসলাম, এবং আজকে হয়তো তারা বাধ্য হয়ে মিছিল করেছে। আমি যে কথা বলছিলাম শোনেন, আজকের দিনে আওয়ামী লীগ নামতে পারে নাই, আওয়ামী লীগের সেই সাহসটা নাই। আর আওয়ামী লীগের কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই যে আজকে তারা রাজপথে শেখ হাসিনার ফাঁদে পা দিয়ে নামে নাই। শেখ হাসিনা দেখলাম যে ফেসবুকে এখন কথা বলতেছে, মুখ দেখাইতে লজ্জা পাই। এখন শুধু অডিওতে কথা বলে, মুখ দেখাইতে যে হাসিনা লজ্জা পায়, সেই শেখ হাসিনার কথা শুনে কোনো ছাত্রলীগ যুবলীগের কর্মীরা, সাধারণ কর্মীরা নামবে না। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে তারা মাঠে নামে নাই। যদি তারা অরাজকতা করার চেষ্টা করে তাহলে সাধারণ মানুষই প্রতিহত করবে। মহাখালীতে দেখেন নাই যে 100 জন নেমেছিল, নারী সহ পুরুষ, ছাত্রলীগ আওয়ামী লীগের, সেখানে একজন শুধুমাত্র ধাওয়া দিয়েছে, সবাই ভেগে পালিয়েছে। ঠিক একইভাবে আজকে তারা সতর্ক হয়ে আসলে নামে না। এই জন্য আমি আওয়ামী লীগকে ধন্যবাদ জানাই, আর ভবিষ্যতে যাতে নামানোর চেষ্টা করে। জি, অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। আপনার কাছে একই প্রশ্ন, সবাই যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশে আসলে রাজনীতিটা কারা করবে? দেখেন, নিষিদ্ধ হওয়ার ব্যাপারটা তো খুব আপেক্ষিক ব্যাপার। আমাদের দেশে যারা এই দেশটাকে স্বীকার করে নাই, তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা যারা করেছে, তারাই আসলে প্রথম ঐতিহাসিক ভুলটা করে। এবং একটা আইন হয়েছিল বাংলাদেশে, দালাল আইন। সেই দালাল আইন রহিত করা হয়েছিল যাতে করে এই যুদ্ধাপরাধী, এই দেশবিরোধী মুনাফিকদের বিচার না করা যায়। সেটা আওয়ামী লীগ সরকার করেছিল। যে পাপ আওয়ামী লীগ সরকার করেছে, আমাদের রাশেদ ভাইদেরই দল, তাদের শাসন আমলে, দায়টা যদিও আমাদের আপিল বিভাগের উপরেই যায়, কারণ আমাদের সুপ্রিম কোর্ট আইনি প্রক্রিয়ায় সরকারের আমলে 94 সালে গোলাম আজমকে, তৎকালীন জামাতের আমিরকে নাগরিকত্ব ফেরত দেয়। এই যে মুনাফিকদেরকে এই দেশে যে এস্টাবলিশ করার যে পলিটিক্যাল লেজিটিমেসি, পলিটিক্যাল যে লেগেসি, এইটার প্রায়শ্চিত্ত আজকে আমাদেরকে করতে হচ্ছে। রাজনৈতিক দলগুলো যারা যখন ক্ষমতায় থেকেছে, ক্ষমতায় টিকে থাকার জন্য জামাতকে তাদের ইচ্ছে মতো ব্যবহার করেছে, এবং জামাতও সেই সুযোগটা নিয়েছে। আজকে আমরা পার্লামেন্টে কি দেখি? এরকম গৃহপালিত বিরোধী দল, এত বিরোধী দল এবং সরকারি দলের মধ্যকার এত কবিতা, গল্প, গান, শায়েরি এর আগে কখনো দেখা যায়নি। কার্যকর বিরোধিতা নাই। দেশের যে অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে সেটা নিয়ে কোনো আলাপ নাই। তাহলে পার্লামেন্টে হচ্ছেটা কি? একটা তামাশা হচ্ছে। আমরা অভ্যুত্থানের পরে ভেবেছিলাম যে একটা সিরিয়াস পলিটিক্স হবে এবং রাজনীতিবিদদের কাছে ফেরত যাবে। আবারও দেখেন হাইব্রিড, ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন হাইব্রিডরা কিন্তু এখন রাজনীতির ময়দানে। যারা রিয়েল পলিটিশিয়ান তারা কিন্তু পলিটিক্সে থাকতে পারছে না। ফলে এই সুযোগটাই কিন্তু নিচ্ছে হলো উগ্রবাদী, দেশবিরোধী জামাতের মতো একটা পশ্চাৎ মধ্যযুগীয় রাজনৈতিক শক্তি, এবং তারা পার্লামেন্টে প্রতি মুহূর্তে পলিটিক্যাল রিলিজিয়ন করছে, অর্থাৎ ধর্মটাকে ব্যবহার করে আসল ইস্যুটাকে আড়াল করে দিচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। ব্যারিস্টার ওমর ফারুক, আপনার কাছ থেকে জানতে চাইবো, সবাই যদি আসলে কাউকে না কাউকে নিষিদ্ধ করতে বলে, সেই জায়গা থেকে বহুদলীয় গণতন্ত্রটা আসলে কোথায় থাকবে? এটা প্রশ্ন ভিতরে উত্তর রয়েছে। 54 ইয়ার্সে এই একটা বয়ান ছাড়া, এই একটা রাজনীতি ছাড়া আমরা কিছুই দেখিনি। হেট্রেট অ্যান্ড ঘৃণা, আমরা এত বাজেভাবে এটাকে আমরা মার্কেটিং করেছি
যে আমরা শুধু অপরে কত পরিমাণ দোষ করেছে আমারটা বাদ, ওই দোষের উপর ভর করে আমার রাজনীতি চলবে। আমি আপনাকে বলেছি, দেখেন আমরা কেন একটা সরকার গঠন করি, আমরা ইন্ডিভিজুয়াল যেহেতু শক্তিহীন, আমরা অনেকগুলো ইন্ডিভিজুয়াল মিলে 10 জনকে দায়িত্ব দিয়ে বলছি যে ওকে তুমি আমার দেখভাল করবা। আসলে কি আমাদের দেখভাল হচ্ছে? আজকে যে কথাগুলো উঠতেছে, কথাগুলো হচ্ছে 54 ইয়ার্সে এগুলো গন। পৃথিবীর কোনো দেশে এরকম অমুককে নিষিদ্ধ করো, তমুককে নিষিদ্ধ করো, অমুক বাজে তমুক বাজে, এইটার উপর আলোচনা সীমাবদ্ধ রেখেছে এরকম কোনো নজির নেই। আমার একটা বাজেট হয়েছে, আমার একটা বাজেটের পরবর্তী সময়ে আমার সাধারণ মানুষের এই বাজেটে কি সুফল আনবে, কি ব্যর্থতা আনবে, কি কুফল আনবে, কোনো আলোচনা নাই, কোনো বন্দোবস্ত নাই। আইদার আওয়ামী লীগকে নিয়ে একটা বন্দোবস্ত ছেড়ে দিবে, এইটা কখন ছাড়া হয়? আপনাকে আমি বলি, সরকার যখন কোনো না কোনোভাবে যখন তারা গতিপথ হারায় অথবা তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর সন্দেহ করে, তখন এই ধরনের বন্দোবস্তে চলে যায়। একটা উদাহরণ দিই, আজকে প্রধানমন্ত্রী চায়না সফর করেছেন, ওয়েলকাম, ভেরি গুড, একটা বৃহৎ শক্তির ওখানে সফর করেছেন। সেই সফরের আগে আমি দেখলাম তিস্তা নিয়ে কত ব্যাপক সংবাদ, অথচ ওই কন্ট্রাক্টের ভিতরে 3টা কন্ট্রাক্ট হবে, তিস্তার নামও নাই, কাগজে কলমে তিস্তার নামও নাই। অর্থাৎ আমি বলছি যে আমার রাষ্ট্রের একটা সক্ষমতা, শেষ করব, আমার রাষ্ট্রের সক্ষমতা তখনই হবে যখন সে নাগরিকের নিরাপত্তা দিবে, সাংবাদিকের নিরাপত্তা দিবে, প্রফেশনালের নিরাপত্তা দিবে। আমার সরকারের সক্ষমতা হবে তখন যে স্বাধীনভাবে কথা বলবে, কোনো রাষ্ট্রের অধীনস্থ হয়ে কারোর সাথে কোনো আনফেয়ার কন্ট্রাক্টে যাবে না। তো সুতরাং আমি যেটি বলি ওগুলো হওয়া উচিত, যে আমার চায়নাতে আমি কি নিয়ে যাচ্ছি, কি নিয়ে যাওয়া উচিত, এগুলো নিয়ে ডিবেট হওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ।